সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই আপনাদের সাথে আমি দেবাঞ্জন শুরু করতে চলেছি বিশ্ব বুলেটিন। বিশ্বের একটি শক্তিশালী দেশের রাজনৈতিক পার্টির 100 বছর পূর্তি উপলক্ষে সেই দেশটি নাকি হুমকি দিয়েছে অন্য আরেকটি শক্তিশালী দেশকে। স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ করে যা চিত্র দেখা গেছে তাতে ঘুম উড়ে গিয়েছে অন্য আরেকটি দেশের। শত বিপদের মাঝেও নাকি দেশটি অন্য আরেকটি দেশের সেনাদের বিরুদ্ধে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। কোন কোন দেশের কথা বলা হচ্ছে তার উত্তর নিয়েই আজকের নিউজ ডিকোডেড। শতবর্ষ পরে তার মতবাদ, তার চিন্তাধারা, তারই হাতে গড়া চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কতটা অনুসরণ করছেন সে বিষয়ে বিস্তর প্রশ্ন থাকতে পারে, কিন্তু তিনি রয়েছেন প্রবলভাবেই। এই উপস্থিতি যেন মনে করিয়ে দেয় চীনের ইতিহাস থেকে বারে বারে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে, কিন্তু শতবর্ষের অনুষ্ঠান আলো করে রইলেন মাও জেদং। এ যেন তারও প্রত্যাবর্তন। তিয়ানআনমেন প্রান্তরের ঠিক সেইখানটাতেই বাধা হয়েছিল উজ্জ্বল মঞ্চ। 1949-এ এখানে দাঁড়িয়েই সফল বিপ্লব সমাধা করে গণপ্রজাতন্ত্রী চীন এর ঘোষণা করেছিলেন মাও। প্রেক্ষাপটে মাওয়ের সুবিশাল মুখচ্ছবিকে সাক্ষী রেখে চীন ও কমিউনিস্ট পার্টির প্রধান শি চিনফিং যখন ঘোষণা করছেন তাদের রাজনৈতিক ব্যবস্থা কোটি কোটি হত দরিদ্রকে সম্পন্ন জীবনে প্রতিষ্ঠিত করেছে, এমন এক আধুনিক রাষ্ট্র গঠন করেছে যেখান থেকে চীনকে আর ইতিহাসের পুরনো পথে ফেরানো সম্ভব নয়। চিরাচরিত সাহেবি স্যুটের বদলে তার পরনে তখন বড় কলারের গলাবন্ধ কোট, ঠিক যেমনটা মাও জেদং পরতেন। আর এই সাফল্যের জন্য প্রেসিডেন্ট শি 19 জানিয়েছেন ঐতিহাসিক লং মার্চের নায়ক সেই মাওকেই। জানিয়েছেন চীনের প্রতি দাদাগিরির যুগ শেষ। সেদিনের শিশুরাষ্ট্র যেভাবে বিদেশি শক্তির নিশানা হয়েছিল, আজ তার পুনরাবৃত্তির চেষ্টা হলে তার জবাব হবে ভয়ানক ও রক্তক্ষয়ী। গ্রেট ওয়ালের চীনে 140 কোটি জনগণ যে ইস্পাত কঠিন প্রাচীর রচনা করেছেন তা দুর্ভেদ্য। সঙ্গে রয়েছে সুবিশাল সুসজ্জিত ও অত্যাধুনিক গণফৌজ। অবশ্যই তার এই কঠোর বার্তা আমেরিকার প্রতি। বিচ্ছিন্ন হওয়া তাইওয়ানকে যথাশীঘ্র চীনের অঙ্গীভূত করার লক্ষ্যের কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে যে তথ্য উঠে এসেছে তাতে হতভম্ব আমেরিকা। চীন নাকি এখন পরমাণু বোমা তৈরির কাজকেই পাখির চোখ করেছে, যা বেজায় চিন্তা বাড়াচ্ছে বাইডেন সরকারের। কি বলছে রিপোর্ট দেখুন। চীনের এই সিলোগুলির বয়স মাস 6-এর বেশি নয় বলেই দাবি ইভলেথের। রিপোর্ট অনুযায়ী চীনের ওই অঞ্চলটির উপগ্রহ চিত্রের বিশ্লেষণ করতে গিয়ে প্রথম তারই নজর এসেছিল সিলোগুলি। জানা গিয়েছে জায়গাটির 4 মাস আগের উপগ্রহ চিত্র তাদের নজরে এসেছিল, তবে তার সঙ্গে সপ্তাহখানেক আগের তোলা ছবি মিলিয়ে দেখলে অবাক হয়ে যেতে হয়। এ কয়দিনের মধ্যে সিলোগুলির নির্মাণ প্রায় শেষের পথে, যা দেখে গবেষকদের প্রশ্ন, এত দ্রুত গতিতে কাজ শেষ করার কারণটা ঠিক কি? ধোঁয়াশা অবশ্য অব্যাহতই। বিষয়টি ভাবিয়ে তুলেছে আমেরিকা সহ পশ্চিমী শক্তিগুলির প্রতিরক্ষা কর্তাদেরও। বিশেষত সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপনে শি জিনপিং এর দেওয়া কড়া বার্তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ আছে কিনা বোঝার চেষ্টা করছেন তারা। জিনপিং মন্তব্য করেছিলেন চীনের জনতা তাদের ওপর কোনো বিদেশি শক্তিকে অত্যাচার চালাতে দেবে না। এর সাথে তিনি যোগ করেছিলেন কেউ যদি সেই চেষ্টা করে তাহলে রক্তপাত অনিবার্য। এই বার্তা তারা মোটেই হালকাভাবে নিচ্ছেন না বলেই জানিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর। যদিও শিলোগুলি যে ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে না বা ভবিষ্যতে হবে এমন প্রমাণ এখনো মেলেনি বলেই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট রিপোর্টটিতে। গ্রিড প্যাটার্নে তৈরি সিলোগুলির একটির থেকে অন্যটির দূরত্ব 3 কিলোমিটার। বিশেষজ্ঞদের ধারণা চীনের তৈরি আন্তঃমহাদেশীয় DF-41 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার জন্যই ব্যবহার করা হতে পারে এগুলি। প্রায় 12 থেকে 15,000 কিলোমিটারের দূরের লক্ষ্যেও অনায়াসে আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। মিসাইল থ্রেড প্রজেক্টের ওয়েবসাইটের দাবি অনুযায়ী চীন থেকে 30 মিনিটের মধ্যে আমেরিকায় পৌঁছে যাওয়ার ক্ষমতা আছে ক্ষেপণাস্ত্রগুলির, আর যার ফলেই চীন তার ভাঁজ দেখা গিয়েছে আমেরিকার কপালে। যদিও এই বার্তায় আস্থা রাখতে নারাজ পেন্টাগন। রিপোর্টটিকে নজরে রেখে তাদের দাবি চীন যে পরমাণু শক্তির বহর দিন দিন বাড়াচ্ছে তা ফের প্রমাণিত হলো। আগামী 1 দশকের মধ্যে চীন তাদের পরমাণু শক্তি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে, এমনটাই আশঙ্কা পেন্টাগনের। ঘাড়ের কাছে বিপদ সংকেত বুঝেও এর মাঝেই আমেরিকা মায়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। জানা গিয়েছে সামরিক জুন্টার সঙ্গে সম্পর্ক থাকা 22 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। একদিকে চীন, অন্যদিকে রাশিয়া, এই দুই দেশের সাথে ঠান্ডা লড়াইয়ের মাঝেও আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে মায়ানমারের সামরিক জুন্টার সঙ্গে সম্পর্ক থাকা 22 জন ব্যক্তির উপর। মায়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল আমেরিকা। এবার সামরিক জুন্টার সঙ্গে সম্পর্ক থাকা 22 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। সূত্রের খবর, সেনা অভ্যুত্থান ও গণতন্ত্রকামীদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সামরিক জুন্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বাইডেন প্রশাসন। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সেনা শাসকদের নিয়োগ করা জাতীয় প্রশাসনিক পরিষদের 3 সদস্য, এছাড়াও 4 ক্যাবিনেট সদস্য ও বার্মিজ সেনা আধিকারিকদের 15 জন প্রাপ্তবয়স্ক সন্তান।
এ বিষয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকন বলেন, বার্মিজ সেনার দ্বারা চালানো নিপীড়ন ও অভ্যুত্থানের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ করছি। দেশটিতে দ্রুত গণতন্ত্র ফেরানোর দাবিও জানান তিনি। এদিকে বন্দি নেত্রী আং সান সুকির মুক্তির দাবিতে মায়ানমারের সেনা শাসকদের উপর চাপ বাড়িয়েছে রাষ্ট্রসংঘ। জুনটাকে কড়া বার্তা দিয়ে দ্রুত গণতন্ত্র বহাল করা ও বন্দি জনপ্রতিনিধিদের মুক্তি দেওয়ার দাবি জানায় আন্তর্জাতিক মঞ্চটি। গত ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর এবার বার্মিজ সেনার বিরুদ্ধে মোর্চা খুলেছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। সামরিক জুন্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। তারপর রাষ্ট্রসংঘীয় চাপের মুখে পড়েছে দেশটির সেনা শাসকরা। কয়েকদিন আগেই মায়ানমারের সামরিক জুন্টার নিন্দায় প্রস্তাব পাশ করা হয় আন্তর্জাতিক মঞ্চে। এহেন পরিস্থিতিতে বুধবার 2300 জন বন্দীকে মুক্তি দেয় সামরিক জুন্টা। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখানোর অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছিল, জুন্টার বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর অভিযোগে সাংবাদিক, বুদ্ধিজীবী ও বেশ কয়েকজন সেলিব্রিটিকে গ্রেফতার করে বার্মিজ সরকার বাহিনী। তবে মানবাধিকার কর্মীদের একাংশের অভিযোগ, দেশজুড়ে চলা নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঢাকতে বন্দি মুক্তির পদক্ষেপ নিয়েছে সেনা শাসকরা। তবে রাশিয়া ও চীনের সাথে চলা আমেরিকার সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বাইডেন সরকারের এমন পদক্ষেপ উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বিশ্ব বুলেটিনের সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। বিশ্ব বুলেটিনে এবার সময় পরের সেগমেন্ট ক্লুজের। তার বানানো অ্যাপ ঘুম কেড়েছে জনসাধারণের, কিন্তু এবার উড়ে গেছে তার নিজের ঘুম। সোশ্যাল মিডিয়ায় এবার মোস্ট ওয়ান্টেড হিসাবে উঠে এসেছে তার নাম। তাকে ধরে দিতে পারলে নাকি পুরস্কার হিসাবে মিলবে 22 কোটি টাকা। কে তিনি আর কী বা করেছেন তিনি, তার উত্তর নিয়েই আজকের আমাদের প্রথম ক্লু। তার বানানো ফেসবুক ঘুম কেড়েছে কোটি কোটি মানুষের, কিন্তু এবার নিজের অস্ত্রে নিজেই ঘায়েল হলেন মার্ক জাকারবার্গ। বিশ্বের বৃহত্তম নেট মাধ্যমে এবার নিজেই মোস্ট ওয়ান্টেডের তালিকায় ঢুকে গেলেন তিনি। তার বানানো ভার্চুয়াল দুনিয়াতেই তাকে খুঁজে পেতে বিজ্ঞাপন দিল কলম্বিয়া পুলিশ। খুঁজে দিলে মিলবে $30 লক্ষ পুরস্কার, ভারতীয় টাকায় যা 22 কোটি 27 লক্ষ টাকা। জানা গিয়েছে, সম্প্রতি কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে সেদেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়। অভিযোগ, কাতাতুম্বোর উপর দিয়ে যাওয়ার সময় তার কপ্টার লক্ষ্য করে এলো পাথারি গুলি চলে। হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে কপ্টারে ছিলেন তার 2 প্রধানমন্ত্রী ও আমলাও। প্রেসিডেন্ট ইভানের অভিযোগ, কাপুরুষের মতো হামলা করা হয়েছে, গুলিতে একাধিক গর্ত হয়ে গিয়েছে কপ্টারটিতে। এরপরই সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘোরা শুরু করেছে কলম্বিয়া পুলিশ। সংবাদ মাধ্যম এবং নেট মাধ্যমে 2 সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে কলম্বিয়া পুলিশ, যাতে বলা হয়েছে ওই 2 জন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে দেওয়া হবে 22 কোটি টাকা পুরস্কার। আর এরপরেই এই স্কেচ ঘুম কেড়েছে মার্ক জাকারবার্গের, কারণ দুর্বল হাতে যে 2 ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে তার মধ্যে একটি হুবহু অবিকল দেখতে মার্ক জাকারবার্গের মতো, যে খবরে শোরগোল পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর জুন্টার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। মায়ানমারে তৈরি হওয়া এহেন টালমাটাল পরিস্থিতিতে বন্দীদের মুক্তি দিয়ে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করল বার্মিজ সেনা। কিন্তু আর কতদিন চলবে জুন্টা বাহিনীর এই অত্যাচার? গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা মায়ানমার। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়ে চলেছেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। এই টালমাটাল পরিস্থিতিতে বন্দীদের মুক্তি দিয়ে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করল বার্মিজ সেনা। সূত্রের খবর, প্রায় 2300 জন বন্দীকে মুক্তি দিয়েছে সামরিক জুন্টা বাহিনী। জানা গিয়েছে, সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখানোর পর তাদের গ্রেফতার করা হয়েছিল। জুন্টার বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর অভিযোগে সাংবাদিক, বুদ্ধিজীবী ও বেশ কয়েকজন সেলিব্রিটিকে গ্রেফতার করেছিল বার্মিজ সরকারি বাহিনী। কিন্তু ধৃত 24 জন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে মানবাধিকার কর্মীদের একাংশের অভিযোগ, দেশজুড়ে চলা মানবাধিকার লঙ্ঘনের ও নিপীড়নের ঘটনা ঢাকতে বন্দীদের মুক্তির পদক্ষেপ নিয়েছে সেনা শাসকরা। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত দেশজুড়ে কমপক্ষে 5210 জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর বার্মিজ সেনার বিরুদ্ধে মোর্চা খুলেছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। সামরিক জুন্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন।
এর সাথে রাষ্ট্রসংঘেও চাপের মুখে পড়েছে দেশটির সেনা শাসকরা। কয়েকদিন আগেই মায়ানমারের সামরিক জুন্টার নিন্দায় প্রস্তাব পাশ করা হয় আন্তর্জাতিক মঞ্চে। আর কতদিন সামরিক বাহিনীর এই অত্যাচার সহ্য করতে হবে মায়ানমারের জনগণকে, তা এখন বড় প্রশ্ন। অবশেষে ইউরোপীয় ইউনিয়ন ছাড়পত্র দিল ভারতের তৈরি কোভিশিল্ডকে। এতদিন যারা ইউরোপে উচ্চশিক্ষা বা কর্মসংক্রান্ত বিষয় বা বেড়াতে যাওয়ার কথা ভাবছিলেন, এবার তারা যেতে পারবেন কোনো বাধা ছাড়াই। ইউরোপীয় মেডিসিন এজেন্সি ভারতে তৈরি কোভিশিল্ডকে মান্যতা দিলে তবেই সে দেশে যেতে পারবেন ভারতের টিকাপ্রাপ্তরা। কিন্তু সেই টিকার ছাড়পত্র পেতে ভারতের তরফ থেকে এখনো কোনো আবেদন করা হয়নি, এমনটাই জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। আর এই কারণেই ভারতের তৈরি কোভিশিল্ডকে মান্যতা দেয়নি ইউরোপের দেশগুলি, যার ফলে ইউরোপ যাত্রায় বাধা তৈরি হচ্ছিল ভারতীয়দের ক্ষেত্রে। কিন্তু এবার ভারতের কাছে নথি স্বীকার করে নিল ইউরোপীয় ইউনিয়ন। জানা গিয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, গ্রিস সহ ইউরোপের মোট 8টি দেশ কোভিশিল্ডকে অনুমোদন দিচ্ছে। এবার থেকে কোভিশিল্ড টিকা নেওয়ার সার্টিফিকেট সঙ্গে থাকলেই এই 7 দেশে প্রবেশে কোনো বাধা থাকবে না ভারতীয় পড়ুয়া কিংবা কর্মরতদের। আর একেই বড় সাফল্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা টিকা কোভিশিল্ডকে গ্রিন পাস দেওয়ার ক্ষেত্রে সমর্থন জানিয়েছে জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, স্পেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া। জার্মান দূতাবাসের তরফে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদিত ভ্যাকসিনের সমতুল্য টিকাকে গ্রহণের পক্ষে জার্মানি। সুরক্ষার জন্যই এত কড়াকড়ি। এই বিবৃতিতেই স্পষ্ট কোভিশিল্ডকে ইউরোপের অন্যান্য দেশের সমতুল্য ধরে নেওয়া হয়েছে। এই খবরে অনেকটাই স্বস্তিতে কোভিশিল্ড গ্রাহকরা। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেটের কোভিশিল্ডের নাম ওঠায় সেই নথি সঙ্গে নিয়ে তারা ইউরোপের ওই 8 দেশে যেতে পারবেন, অথবা বেড়াতে বা কাজের প্রয়োজনে যেতে পারবেন। সূত্রের খবর, আরেক দেশ ইস্টোনিয়া জানিয়েছে ভারত থেকে করোনা ভ্যাকসিন নিয়ে আসা ব্যক্তিদের তাদের দেশে প্রবেশে কোনো বাধা নেই। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। কোভিশিল্ডে ছাড়পত্র মিললেও কোভ্যাক্সিন যেহেতু এখনো হুয়ের অনুমোদনের অপেক্ষায়, তাই তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত দেশগুলি। যদিও সূত্রের খবর, ইইউ এর বেশিরভাগ সদস্য দেশ মনে করে হু অথবা যে কোনো দেশের ছাড়পত্র পাওয়া ভ্যাকসিনকে এই তালিকায় রাখা উচিত। সেই টিকাগ্রহীতাদের প্রবেশের অনুমোদনের পক্ষেই অধিকাংশ দেশ। এখন কোভ্যাক্সিনের ভবিষ্যতের দিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। এবার ভারত বায়োটেকের সঙ্গে হওয়া 2400 কোটি টাকার চুক্তি বাতিল করলো ব্রাজিল। কেন? তার উত্তর নিয়েই আমাদের পরের ক্লু। ভারত বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিন নিয়ে 2400 কোটি টাকার চুক্তি করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। আর সেই চুক্তিতেই অনিয়মের অভিযোগ উঠেছে বলসোনারোর বিরুদ্ধে। তাই ভারত বায়োটেকের সঙ্গে এই চুক্তি বাতিল করতে চলেছে ব্রাজিল। জানা গিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা ও ফেডারেল কন্ট্রোলার জেনারেল ওয়াগনার রোজারিও একটি সাংবাদিক বৈঠকে জানান, বলসোনারোর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে, কিন্তু তার আগে তারা এই চুক্তি বাতিল করতে চলেছেন। দ্রুত এই ঘটনার তদন্ত শেষ হবে বলেই আশা করা হচ্ছে। 10 দিনের মধ্যে এই তদন্তের ফলাফলের অনেকটাই সামনে আসবে। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে ভারত বায়োটেকের সঙ্গে 2 কোটি কোভ্যাক্সিনের চুক্তি হয়েছিল জায়ার বলসোনারোর, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত কোনো টিকা ব্রাজিলে পাঠানো হয়নি। সেই সঙ্গে টিকার দাম চুক্তিতে অনেক বেশি দেখানো হয়েছে, যা রীতিমতো অবাক করার মতো। আর এই সব অভিযোগের কেন্দ্রে নাকি রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। জানা গিয়েছে এই ঘটনায় দেশের মধ্যেই বেজায় চাপে পড়ে গিয়েছে জায়ার বলসোনারো। গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। এবার আরও উষ্ণ হচ্ছে মেরু অঞ্চল, যা বেজায় চিন্তা বাড়াচ্ছে বিশ্ববাসীর। গত বছর ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আন্টার্কটিকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল রেকর্ড। আর এই ঘটনায় এবার চিন্তা বাড়াচ্ছে বৈজ্ঞানিক মহলের। ধীরে ধীরে গলছে বরফ, বাড়ছে জলস্তর। আর এইভাবেই বিশ্ব উষ্ণায়নের ফলে যে মারাত্মক প্রভাব পড়তে চলেছে মানবজাতির জীবনে, তার আগাম বার্তা দিচ্ছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে ক্রমে আরও উষ্ণ হচ্ছে মেরু অঞ্চল। 2020 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আন্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড। সূত্রের খবর, এর আগে এই অঞ্চলের তাপমাত্রার এতটা বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। আর্জেন্টিনায় অবস্থিত গবেষণা কেন্দ্র এই তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করেছে, এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। জানিয়ে বেজায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়ন রোধ করার ক্ষেত্রে বরফে মোড়া পৃথিবীর 2 মেরু অঞ্চল মুখ্য ভূমিকা পালন করে। সেখানে এই হারে উষ্ণতা বৃদ্ধি নানান দিক থেকে পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক আবহাওয়া অফিসের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের দিকটা বুঝতে সহায়তা করবে। পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন রোধের শেষ অস্ত্র এই মেরু অঞ্চলের পরিস্থিতি
কি রয়েছে তাও বুঝতে সাহায্য করবে এই উষ্ণতা বৃদ্ধি। এই একই আবহাওয়া অফিস থেকে গত 2015 সালের 24শে মার্চ আন্টার্কটিকার তাপমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল 17.5 ডিগ্রি। এর আগে সেটি ছিল সর্বোচ্চ। তবে বৃহত্তর আন্টার্কটিকার ক্ষেত্রে 1982 সালের 30শে জানুয়ারি 19.83 ডিগ্রি উষ্ণতা রেকর্ড করা হয়, যা ছিল সর্বোচ্চ। আবহাওয়াবিদরা জানিয়েছেন পৃথিবীর তাপমাত্রা 19 শতকের পর থেকেই গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে শুরু করেছে, যার ফলে পৃথিবীর বিভিন্ন অংশে বেড়েছে খরা, সমুদ্রের ঢেউ শক্তিশালী হয়েছে, ঝড় তৈরি হয়েছে, কিন্তু আন্টার্কটিকার বায়ুর উষ্ণতা এর দ্বিগুণ হারে বেড়েছে বলে জানাচ্ছেন তারা। বিজ্ঞানীরা মনে করছেন এই অংশে 2 ডিগ্রি সেলসিয়াস গড়ে উষ্ণতা বৃদ্ধির ফলে পশ্চিম আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে যে পরিমাণে বরফ গলবে তাতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে অনেকটাই। তাতে বিপদ আরও বাড়বে, যা বিপদ ঘণ্টার ধ্বনিকে আরও জোরালো করছে। বিশ্ব বুলেটিনের সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। এবার ফাঁস হলো একটি দেশের দুমুখ নীতি। দেশটি একদিকে যেখানে সীমান্ত সমস্যা মেটাতে ভারতের সাথে বৈঠক করার কথা বলছে, অন্যদিকে তেমনই আবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে। কোন দেশের কথা বলা হচ্ছে তার উত্তর নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। এবার ফাঁস হলো চীনের দুমুখ নীতি। একদিকে বেজিং সীমান্ত সমস্যা মেটাতে বৈঠকে বসার কথা জানাচ্ছে, অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর লাগাতার সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে। জানা গিয়েছে গত 6 মাসে শতাধিকবার প্রকৃত সীমান্ত রেখা বরাবর মহড়া চালিয়েছে লাল ফৌজ। তাতে প্রত্যেকবারই যোগ দিয়েছে প্রায় 1000-এরও বেশি চীনা সেনা। যদিও চীনের পদক্ষেপে চুপ নেই ভারতও। সূত্রের খবর, দিল্লিও গত কয়েক মাসে উত্তর পূর্ব সীমানায় আরও বেশি সংখ্যক সেনা পাঠিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে প্যাংগং লেক থেকে সেনা সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল চীন এবং ভারত, কিন্তু সীমান্তে সংঘাতের কেন্দ্র থেকে সেনা সরানো তো দূর, বরং আরও বেশি করে সৈন্য সমাবেশ করেছে বেজিং। গালওয়ান উপত্যকার সাথে সাথে একাধিক জায়গাতে গত 6 মাসে শতাধিকবার সেনা মহড়া চালিয়েছে কমিউনিস্ট দেশ চীন, যাতে অংশ নিয়েছে প্রায় 1000-এরও বেশি চীনা সৈন্য। তিব্বতে মূলত নিজের অধীনে থাকা এলাকায় এই সেনা মহড়া চালিয়েছে চীন। মনে করা হচ্ছে কঠিন আবহাওয়ায় নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধের কৌশল রপ্ত করানোর জন্য এই মহড়া চীনের। এদিকে সম্প্রতি আবার তিব্বতের লাসার সঙ্গে বেজিংকে রেলপথেও যুক্ত করা হয়েছে, যার ফলে খুব সহজেই ভারত সীমান্তে সেনা পাঠাতে সক্ষম হয়েছে বেজিং। এমন পরিস্থিতিতে মোটেও চুপ করে বসে নেই ভারত। ইতিমধ্যেই চীন সীমান্তে ভারত আরও 50,000 সেনা মোতায়েন করেছে, এমনটাই খবর সূত্রের মারফত। জানা গিয়েছে গত কয়েক মাসে ভারত চীন সীমান্তের 3টি এলাকায় সেনা মোতায়েন করেছে নয়াদিল্লি। জানা যাচ্ছে এই মুহূর্তে প্রায় 2 লক্ষ সেনা উত্তর পূর্বের সীমান্তে মোতায়েন করে রেখেছে ভারত সরকার, যা গত বছরের তুলনায় 40% বেশি। যদিও এহেন সংঘাতের পরিস্থিতিতেও সীমান্ত সমস্যা মেটাতে খুব শীঘ্রই ফের আলোচনায় বসবে এই দুই শক্তিশালী দেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। আজ 4 জুলাই। আজ এই দিনেই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে চালু হয়েছিল এমন একটা পরিষেবা যার ভক্ত 8 থেকে 80 আমরা সবাই। কিসের কথা বলছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন আজকের ডি-ডে। আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের মধ্যে পাহাড়ে ঘুরতে যেতে চাওয়ার নেশাটা বেশ খানিকটা জোরালো। পাহাড়ে ঘুরতে গেছেন এমন সংখ্যাটাও নেহাত কম নয়। আর বাঙালির পাহাড় বলতেই যেটা সবচেয়ে প্রথম মাথায় আসে তা হলো দার্জিলিং। আর দার্জিলিং এর কথা মনে আসতেই টয় ট্রেনের কথা হবে না এমনটা কি ভাবা যায়? কখনো ডানে কখনো বামে, আবার কখনো মনে হয় এই বোধহয় সব শুদ্ধ উল্টে পড়লাম। হালকা একটা ভয়ের আভাস মনে উঁকি ঝুঁকি দেয় ঠিকই, কিন্তু তা বলে কি টয় ট্রেন চড়বো না? 1881 খ্রিস্টাব্দের আজ এই দিনেই ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং এর মধ্যে প্রথম চালু হয়েছিল টয় ট্রেন। পাহাড়ের গা ঘেঁষে চলা এই টয় ট্রেনের দৈর্ঘ্য ছিল 86 মিটার। রেল লাইনটির উচ্চতার মাত্রা শিলিগুড়িতে 100 মিটার এবং দার্জিলিংয়ে 2200 মিটার। এই টয় ট্রেন তার যাত্রা শুরু করেছিল বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমে, আর আজও এই ট্রেন চলেছে বাষ্পচালিত ইঞ্জিনে। এই রেল পরিচালনার দায়িত্বে আছে ভারতীয় রেল ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সোসাইটি। 100 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই ট্রেন ঐতিহ্য হয়ে থাকবে সারা ভারতের ইতিহাসে। আর আপনি যদি এখনো এই ট্রেন চড়ার আনন্দ উপভোগ না করে থাকেন, তাহলে পরের বার সময় করে অবশ্যই এই ঐতিহ্যময় ট্রেনে চড়ার আনন্দ
উপভোগ করতে ভুলবেন না যেন। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।